যে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং স্কিল ডেভেলপমেন্টে বাংলা নাকি শীর্ষে। না দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজেই একটা করে বিষয় তোলেন এবং তার রাজ্যকে শীর্ষে পাঠান, কিন্তু মানুষ মানে এই বাংলার মানুষ জানে এই মুহূর্তে বাংলা গোটা পৃথিবীর কাছে শীর্ষস্থানে পৌঁছতে চলেছে। পাশের বাড়িতে জঙ্গি, দুয়ারে জঙ্গি, এইটাতে কিন্তু বাংলা শীর্ষস্থানে পৌঁছতে চলেছে পৃথিবীর মানচিত্রের মধ্যে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোথায় কোথায় শীর্ষে নিজে পৌঁছে দিচ্ছেন সেটা কোনো বিষয়ই আর হবে না। যেভাবে আমার আপনার বাড়ির পাশ থেকে জঙ্গি বেরোচ্ছে এবং যেভাবে মানে প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে গেছে যে যে কোনো জায়গা থেকে বিস্ফোরণ হতে পারে, যে কোনো জায়গা থেকে বোম বেরোতে পারে, যে কোনো জায়গা থেকে এমন এমন পদার্থ মানে যেগুলো বড় এক্সপ্লোশনে লাগে সেই পদার্থগুলো বেরোতে পারে। তার কারণ জঙ্গিদের পিসির বাড়ি আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ, যার জন্যে যখন কিনা 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়, 6ই আগস্ট থেকে একদিকে যেমন হিন্দুদের উপরে অত্যাচার করে প্রভু চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে যেরকম একটা অস্থির সময় তৈরি করা বাংলাদেশে, আর ঠিক সেই সময়ের সুযোগ নিয়ে জঙ্গিদেরকে এপারে পাঠিয়ে দেওয়া এবং জঙ্গিরা ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়া। আপনি দেখবেন কি সুন্দর করে সুপ্রতীক বাবু বলছেন, পুলিশ কর্তা, যে আমাদের কাছে তথ্য ছিল যে সক্রিয় হয়েছে এখানে স্লিপার সেল। তা আমরা সাধারণ মানুষ একটু একটু রাজনীতি করি, আমরা জিজ্ঞেস করছি আপনাদের কাছে যখন তথ্য ছিল যে স্লিপার সেল সক্রিয়, আপনারা যখন জানতেন যে আনসারুল্লাহ বাংলা টিম তারা এখানে সক্রিয় হচ্ছে, তারা এখানে অস্ত্র মজুত করছে, তারা এখানে লোক মজুত করছে, তারা এখানে অর্থ মজুত করছে, যখন আপনারা জানতেন এগুলো, তাহলে হাত গুটিয়ে বসেছিলেন কেন? ইনস্ট্রাকশন ছিল কি? ইনস্ট্রাকশন ছিল যে তাদেরকে ঘাটানো যাবে না, যেহেতু তাদের একটা পিসির বাড়ি, পিসি আঁচল দিয়ে চাপা দিয়ে রাখেন, তাই যে কোনো জায়গা থেকে আমার আপনার পাশের বাড়ি থেকে এবার জঙ্গি বেরোবে। কি সুন্দর সুন্দর ব্যবস্থা। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন যে বাংলা এটাতে শীর্ষে ওটাতে শীর্ষে, বাংলা বোমে শীর্ষে, নারী নিগ্রহে শীর্ষে, তার সঙ্গে সঙ্গে দুয়ারে জঙ্গি শীর্ষস্থানে পৌঁছতে চলেছে। সোহম চক্রবর্তী কবিতা লিখছে নিজস্ব, কবিতার দুটো লাইন আমি পড়ছি। বন্ধ করো গুলিগালা, বন্ধ করো বোমা বর্ষণ, বন্ধ করো ধর্মের নামে একে অপরকে শোষণ। আমি বলছি যে ধর্মের নামে শোষণ কোথায় হচ্ছে, বাংলাদেশে হচ্ছে না ভারতবর্ষে? কাকে উদ্দেশ্য করে সোহম চক্রবর্তী বলছেন? দেখুন, এটা উত্তরটা সোহম চক্রবর্তী দিতে পারবেন, কারণ উনি তো যে সেই ছোটবেলাতে যে হরলিক্সটা এমনি এমনি খাই, ওটা উনি এখনো এমনি এমনি কথা বলি ওইটাতেই দাঁড়িয়ে গেছেন। যদি তা না হতেন তাহলে পরে বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ আমাদের, সেখানে যা চলছে, যেভাবে হিন্দু অত্যাচার, নিপীড়ন, মন্দির ভাঙা, মন্দির লুট, মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তার কোনোটুকু আমরা খবর পাচ্ছি না। কিন্তু আমরা যেটুকু পাচ্ছি সেটুকু হিমবাহের চূড়াটুকু, ভেতরের কোনো খবর আমরা পাচ্ছি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে সোহম যদি এটা বলে থাকেন যে ধর্মের নামে শোষণ হচ্ছে, ওনার এপারে দাঁড়িয়ে কবিতা, এটা অবাক লাগছে আমাদের। তার কারণ ধর্মের নামে শোষণ বাংলাদেশে হচ্ছে, ধর্মের নামে শোষণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করছে। কেন কেন বললাম এই কথাটা? কারণ আমরা জানি যে গরু দুধ দেয় সে গরুর লাত আমরা খেতে রাজি আছি। এটা কে বলেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী। কাদের বলেছেন? একটি বিশিষ্ট সম্প্রদায়। কেন বারবার মাননীয় মুখ্যমন্ত্রী যতবার ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন গোটা দেশ উত্তাল, বিরোধিতায় দাঁড়িয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী? কেন কেন এখানে রোহিঙ্গাদের এত প্রবল প্রতিপত্তি? গোটা ভারতবর্ষ জুড়ে রোহিঙ্গাদেরকে দেশ থেকে সরানো হচ্ছে। আমার রাজ্যে মন্ত্রী ববি হাকিম বলছেন রোহিঙ্গাদের বিষয়ে কিন্তু ভাবতে হবে। সুতরাং এই যে আপনি গুলশান কলোনি, কল্পনা করা যায় না যে একটা কলকাতা শহরের মধ্যে 108 নম্বর ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর বলছে 3000-এর কাছাকাছি ভোটার, লোক থাকে 1,95,000-এরও বেশি এলাকারা। সুতরাং এই যে বিষয়গুলো, এই যে 1 ফুট 2 ফুটের দূরত্বে 7 তলা বিল্ডিং,
85% অবৈধ নির্মাণ, 18টা জলাভূমি ছিল, বর্তমানে 2টো জলাভূমিতে দাঁড়িয়েছে। এই যে একটা সংখ্যালঘু মানুষের তুষ্টিকরণ যে সরকার করছে, তাদেরই কোনো প্রতিনিধি বলতে পারে ধর্মের নামে শোষণ হচ্ছে? সুতরাং উনি ওই এমনি হরলিক্স খেতেন, উনি এমনি কবিতা লিখছেন। কিংবা এমনটা হতে পারে যে আমাদের রাজ্যের বিরোধী দলে থাকা যে মানুষজন, তাদের লেখা টেখা দেখে হঠাৎ অনুপ্রাণিত হয়ে গেছেন যে দেখি আমরাও একটু লিখতে টিখতে পারি কিনা, কিন্তু কি লিখতে হয় সেটা তো বুঝতে পারেন না। ওনার কবিতা নিয়ে আমাদের কোনো কথা বলবার দরকার নেই। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে এসএলএসটি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে। যোগ্য অযোগ্যদের যেখানে প্রশ্ন উঠে আসছে, সেখানে শিক্ষামন্ত্রী স্টেজে গান গাইছেন মনে পড়ে রুবি রায়। দেখুন, শিক্ষামন্ত্রী মনে পড়ে রুবি রায় কেন গেয়েছেন সেটা তিনি বলতে পারবেন, কিন্তু এই যে পরীক্ষার্থীদের যে দাবি, পরীক্ষার্থীদের এই যে পিছিয়ে যাওয়া, এইটা কিন্তু কোথাও গিয়ে আমাদের প্রত্যেককে আঘাত করছে। একটা কোনো সিদ্ধান্তে আসতে হবে। আমরা আগামী বোধহয় 19শে জানুয়ারি ডেট পড়েছে, আমরা প্রত্যাশা করছি যে একটি সঠিক রায় আমরা পাব, এবং যে ছেলেমেয়েগুলো, শিক্ষিত ছেলেমেয়েগুলো যারা যাদের মেধা তালিকায় উত্তীর্ণ হবার পরে আজকে রাস্তায় বসে আছে, এটা যে একটা রাজ্যের কত বড় কলঙ্ক। যেখানে ঠান্ডা ঘরে বসে চাকরি বিক্রি হয়েছে, যেখানে ঠান্ডা ঘরে বসে চাকরি বিক্রি করার জন্যে তদানীন্তনকালে শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী পার্থবাবু তার বান্ধবীকে নিয়ে তাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, এবং পুরো শিক্ষা দপ্তরটা প্রেসিডেন্সি জেলে হামাগুড়ি দিচ্ছেন। কেমন সেখানে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে। এটা যে একটা রাজ্যের কত বড় লজ্জা, কত বড় অগৌরব। যেখানে বলা হতো পশ্চিমবঙ্গকে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান, আজকে আমরা আশা করছি 19শে জানুয়ারি একটি সঠিক রায় আমাদের ছেলে মেয়েগুলো যারা রাস্তায় বসে আছে তাদের জন্য আসুন। শিক্ষামন্ত্রী কেন গান গেয়েছেন তার উত্তরটা শিক্ষামন্ত্রী বলতে পারবেন। শেষ প্রশ্ন করব, বারবার বলা হয় যে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সুকান্ত দিলীপের মধ্যে আছে, শুভেন্দু দিলীপের মধ্যে আছে, সেখানে এখন অনুব্রত মণ্ডল কাজলের গোষ্ঠীদ্বন্দ্ব একদম সামনে প্রকাশ্যে চলে এসছে। দুলাল সরকার মারা গেছে, বাম ছেলে খুন করা হয়েছে, বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাই জন্য নাকি তাকে দলের কর্মীরাই সরিয়ে, যেমন মানে স্ত্রী বলছে। দেখুন, তৃণমূলকে খাবে, তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার রাজ্যে যে পর্যায় তৈরি করেছেন, বিরোধী শূন্য করবার তার যে খেলা, তার যে মোটো, সেই মোটোতে তিনি যেভাবে পৌঁছচ্ছেন যে বিরোধীদেরকে কোনোভাবে কাজ করতে দেব না, মিটিং করতে দেব না, মিছিল করতে দেব না, তাদেরকে কথা বলতে দেব না, তাদের বিরোধী দলের মানুষ তারা যে যে জীবিকাতেই থাকুক সেই জীবিকা তাদেরকে পেটে লাথি মেরে দেব, তারা যাতে খেতে না পায় সেই জায়গায় দাঁড় করিয়ে দেব, এই যে একটা বিরোধী শূন্য করে দেওয়ার যে চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটা হলে পরে রাজ্যে এই পরিস্থিতি তৈরি হবেই। তার কারণ আসল লড়াই মাল বকরা, তৃণমূলটা হয়তো মালের জন্যে, মালের বকরা কারাতে থাকবে, মালের টাকা কোথায় যাবে, ক্যামাক স্ট্রিটে যাবে নাকি কালীঘাটে যাবে, মালের বকরার উপরে দাঁড়িয়ে গোটা তৃণমূল কংগ্রেসটা নিজেদের মধ্যে লড়াই করে মরে যাচ্ছে। এবং আপনাদের চ্যানেলে আমি একটা খুব জরুরি কথা বলবো, তৃণমূলের হিন্দু নেতারা একটু সাবধান হন। দেখবেন তাকিয়ে তৃণমূলের হিন্দু নেতারা কিন্তু খুন হচ্ছেন। তো আমার যেটা মনে হয়েছে, নিজের বিশ্বাসের জায়গা থেকে বলছি, যে যেভাবে খুন হচ্ছে, নিজেরা নিজেদের মধ্যে তৃণমূলকে মারছে, তার মধ্যে কিন্তু তৃণমূলের হিন্দু দাপুটে নেতারা খুন হচ্ছে। এটা একটু দেখে নেবেন। তার কারণ প্রত্যেকটা সীমান্ত সামলাচ্ছে তো শৌকত শাহজাহানরা, এখন তারা এটা সামলাবেই। তার কারণ তারা তো দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ 2011 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন, যখন ভবানীপুরে ক্রিমিনালকে ধরা হয়েছিল, সদ্য আগত মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় গিয়ে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তার মানে সেদিনই তো তৈরি হয়ে গেছিল যে গুন্ডাদেরকে কন্ট্রোল পুলিশ করবে না, নেত্রী করবে, দল করবে। তাহলে পরে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুন্ডা কন্ট্রোল শৌকত শাহজাহানরা করছে। অতএব
এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যেভাবে তৃণমূলের হিন্দু নেতারা খুন হচ্ছে সেটা কিন্তু আপনারাও দেখে নেবেন, যারা হিন্দু নেতারা আছেন। বিরোধিতা এক জায়গায়, কিন্তু হিন্দু খুন হচ্ছে, এটা কিন্তু আমার জায়গা থেকে আমার কোথাও একটা অ্যালার্মিং বলে মনে হচ্ছে।